Sentence. সেন্টেন্স ডিগ্রি এই দুইটা আলোচনা করতে হবে আগে, ঠিক আছে? যাই হোক, আমরা সেন্টেন্স তারপর হচ্ছে সেন্টেন্স নিয়ে আলোচনা করি একটু। সেন্টেন্স ডিগ্রি তারপর হচ্ছে কন্ডিশনাল, এইভাবে আমরা ধারাবাহিকভাবে যাই, ঠিক আছে? ওকে, হারুন মাসুদুর রহমান, হ্যাঁ ঠিক আছে, সবাই জয়েন করেছো। তাহলে সেন্টেন্স আমরা একটু ধারাবাহিকভাবে যাই। সেন্টেন্স, তাহলে আজকে সেন্টেন্স, তারপর ডিগ্রি, তারপর কন্ডিশনাল। দি সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। অনেকেই ভুলে গেছো, অনেকদিন চর্চা নাই, এজন্য এটা একটু আলোচনা করার পরে আমরা ডিগ্রি, তারপর হচ্ছে কন্ডিশনাল, আস্তে আস্তে ধারাবাহিকভাবেই যাব। তাহলে সেন্টেন্স, আমরা প্রাথমিক ধারণাটা হচ্ছে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তাহলে সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, না অ্যাসার্টিভ, বিবৃতিমূলক। বিবৃতিমূলক বাক্য মানে কি? যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকেই বলা হয় তোমার তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায়, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায়, আচ্ছা, এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাফিরমেটিভ সেন্টেন্স, অ্যাফিরমেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক। এটা হলো কি? হ্যাঁ বোধক বাক্য। এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। আর একটা হচ্ছে না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স।
এটা হচ্ছে নাবোধক, এটা হাবোধক, এটা নাবোধক। তাহলে হাবোধক বাক্যের একটা উদাহরণ বলি, she goes to university, she goes to university, সে ইউনিভার্সিটিতে যায়। আর নাবোধক কি হবে তাহলে, she does not, এখানে ডাজ ইএস যোগ হলে এখানে আবার গো, ঠিক আছে, হি ডাজ নট গো টু ইউনিভার্সিটি। ওকে, আবার আর ইউর সাথে ডু হয়, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। ডু, আই ডু নট গো টু কলেজ। তাহলে থার্ড পার্সনের সাথে শুধু অ্যাজ বাই আর যোগ হবে, তাই না? থার্ড পার্সনের সাথে শুধু অ্যাজ বাই যোগ হবে। আর ইউ, দে, আই এগুলোর সাথে হবে কি, এগুলোর সাথে আর অ্যাজ বাই আর যোগ হবে না, ডু। তাহলে আই ডু দ্য সাম, আমি বা সে বা তারা অঙ্কটি করে। তাহলে অ্যাফার্মেটিভ হচ্ছে কখনো নেগেটিভ আসবে না, আর এটা হচ্ছে নেগেটিভ আসবে, তবে থার্ড পারসন থাকলে অ্যাজ বাই এর যোগ হবে, ঠিক আছে? আচ্ছা, আসলে সেন্টেন্স থেকে প্রশ্ন কমই করে, খুবই কম, এজন্য এটা খুব একটা বেশি ইম্পর্টেন্টও না, কিন্তু জানা লাগবে, ঠিক আছে? কিন্তু জানা লাগবে, এটা হচ্ছে মেইন কথা, এটা জানা লাগবে, সেন্টেন্স সম্পর্কে ধারণা লাগবে, এটা বেসিক, এটা হচ্ছে বেসিক, এটা জানা লাগবে, এই জন্য এটা পড়তে হয়। এটা থেকে যে প্রশ্ন করে খুব একটা এরকম না। হ্যাঁ, ফারিয়া আফ্রিদিস অনেকদিন পরে, আমেনা ইসলাম জয়েন করেছো, ওকে। বোর্ড ঝাপসা, বোর্ড ক্লিয়ার না, আচ্ছা এখন ক্লিয়ার আছে বোর্ড? তাহলে অ্যাসার্টিভ আলোচিত হলো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে এখান থেকে যে খুব একটা প্রশ্ন করে এরকম না, জাস্ট বেসিকটা শিখতেছি আমরা, বেসিক ইংলিশের বেসিক জিনিস। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা নেই। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে যেমন ডু ইউ ইট ইউর মিল, তুমি কি তোমার দুপুরের খাবার খেয়েছো? ডু ইউ ইট ইউর মিল। আবার যদি থার্ড পারসন থাকে তাহলে হবে ডাজ হি ইট হিজ মিল, সে কি তার মিল খেয়েছে, দুপুরের খাবার খেয়েছে। আবার যদি ডিড হয় পাস্ট টেন্সে, ডিড হি গো টু মার্কেট, সে কি মার্কেটে গিয়েছে, এরকম। আচ্ছা, তাহলে ডু কোথায় কোথায় বসে? ফার্স্ট পারসন আর হচ্ছে সেকেন্ড পারসনের সাথে, আর ডাজ বসে থার্ড পারসনের সাথে, ঠিক আছে? তাহলে ডাজ বসে কি থার্ড পারসনের সাথে, আর বাকি ফার্স্ট পারসন সেকেন্ডের সাথে কি বসে? ডু। আচ্ছা, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আবার আছে হুইজ কোশ্চেন, কিছু আছে হুইজ কোশ্চেন, প্রশ্ন বোধক বাক্যের মধ্যে হুইজ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে হুইজ কোশ্চেনগুলো আছে। তোমরা অনার্সে পড়েছো অনেক সময় হুইজ কোশ্চেন গঠন করা। তাহলে হুইজ কোশ্চেন আসলে কোনগুলো দ্বারা গঠন করা হয়?
হু, হুইচ, হোয়াট, হাউ, ডব্লিউএইচএটি। হু, হুইচ কি? হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়াই, হোয়ার। আচ্ছা, আর কি? হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়াই, হোয়ার, হুস, এগুলো দ্বারা প্রশ্ন, হুম, হুম, তাহলে এইগুলো দ্বারা আসলে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। ঠিক আছে? হুইজ কোশ্চেন ক্লিয়ার না? সব ক্লিয়ার, সব ক্লিয়ার আছে। আবার স্যার বোর্ড ক্লিয়ার না, ঝাপসা। আচ্ছা, বোর্ড এখনো ক্লিয়ার হয়নি, বোর্ড ক্লিয়ার হচ্ছে না। বোর্ড ক্লিয়ার হচ্ছে না, না? ক্লিয়ার না। আচ্ছা, নেটে প্রবলেম করতেছে একটু। এখনো ক্লিয়ার হয়নি, কি সমস্যা নেটে? হ্যাঁ, আস্তে আস্তে ক্লিয়ার হবে সকল। ঠিক, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, ক্লিয়ার হবে। দেখো, তাহলে সেন্টেন্স সম্পর্কে আমাদের জানা লাগবে, কারণ এটা আমাদের কাজে লাগবে, এই জন্য জানা লাগবে। আবার মাঝে মধ্যে প্রশ্ন করা হয়। ওকে, ক্লিয়ার আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে দুইভাবে গঠন করা হয়। একটা হচ্ছে ডু, ডিড, ডাজ দ্বারা, একটা হচ্ছে ডু, ডিড, ডাজ দ্বারা, আর একটা হচ্ছে হুইজ কোশ্চেন দ্বারা। ঠিক আছে, তাহলে দুইভাবে করা হয়। একটা হচ্ছে ডু, ডিড, ডাজ, একটা হচ্ছে ডু, ডিড, ডাজ দ্বারা, আর হচ্ছে হুইজ কোশ্চেন দ্বারা। তাহলে দুইভাবে গঠন করতে পারি। ডু, ডিড, ডাজ। ডাজ হবে কখন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট ডাজ নট, ইটের সাথে ডাজ, ইট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। দে ডু নট, দে হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল। ঠিক আছে, তাহলে আর বাকি জায়গায় হচ্ছে ডু, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে ডু, ইউ ডু, তারপর হচ্ছে ইউ আর সেকেন্ড পারসন ইউই। আচ্ছা, এই একটাই। তারপর ফার্স্ট পারসন হচ্ছে উই ডু, আই ডু, তারপর হচ্ছে আই উই, দুইটা। আচ্ছা, তাহলে হুইজ কোশ্চেন দ্বারা একটা বাক্য গঠন করি আমরা। যেমন প্রশ্ন করতে পারি, হোয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন করলাম। হোয়ার ঢেস, মনে করো হোয়ার ঢেস হি, হোয়ার ঢেস হি স্টাডি ফর বিসিএস, বা হুইচ বুক ঢেস ইউ স্টাডি ফর ইংলিশ। ইংলিশের জন্য কোন বই তুমি পড়ো। এখানে কোনটার সাথে কি বসবে বলো তোমরা? হোয়ার ঢেস এবং হোয়ার বুক ঢেস, এখানে কোনটার সাথে কি বসবে? ডু, ডিড, ডাস কোনটা বসবে? ডু, ডিড, ডাস কোনটা বসবে বলো? ডু, ডিড, ডাস এটা কোনটা বসবে তোমরাই বলো। হ্যাঁ, তো তোমরাই বলো এখানে কোনটা বসবে। স্যার বোর্ড ঠিক আছে, মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ ওরকমই হয়, মাঝে মধ্যে একটু সমস্যা হয়। তাহলে হোয়ার ঢেস এবং হুইজ বুক ঢেস,
ডাজ এবং ডু। ওকে, তাহলে ডাজ আসছে কেন? এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আসছে এই জন্য হবে ডাজ। ওকে, আর এখানে যেহেতু সেকেন্ড পারসন আছে এই জন্য হচ্ছে ডু। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে এগুলো একটু খেয়াল করতে হবে, আর কিছুই না। Where does you study for BCS exam, BCS preparation, and which book do you study for English? আচ্ছা, তাহলে এই গেল ইন্টিগ্রেটেড সেন্টেন্সের ধারণা। আবার এরকম হইতে পারে ঢেস 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 আই এ গার্ল, ঢেস আই এ গার্ল। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। তাহলে ঢেস আই এ গার্ল অথবা ঢেস যেমন ঢেস হি ইজ STUDING studying in Dhaka University. He is studying in Dhaka University. আবার অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়, অক্সিলিয়ারি ভার্ব দ্বারাও প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। তাহলে am I a girl, does she studying in Dhaka University? am I a girl, হ্যাঁ, এরকম অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। am I a girl, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে does she studying in Dhaka University, কি হবে এখানে? does she studying in Dhaka University, সে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে? সুমাইয়া জয়েন করেছো, সানি, ওকে। আচ্ছা, এম তারপরেরটা কি হবে? does she studying in Dhaka University, ইজ, তাহলে এখানে হবে ইজ। এভাবে অক্সিলিয়ারি ভার্বকে সামনে এনেও প্রশ্নবোধক তৈরি করা যায়, এম আর হচ্ছে ইজ। এভাবে অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়েও কি তোমার প্রশ্নবোধক তৈরি করা যায়। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন ডু ডিড ডাজ বসাতে হবে, ঠিক আছে? যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন আসবে ডু ডিড ডাজ। আর হুইচ কোশ্চেন তো জানোই, এটার ফরম্যাট হচ্ছে এই। তাহলে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেটা আগে নিয়ে প্রশ্নবোধক তৈরি করা যায়। আবার তোমার অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ বসিয়ে প্রশ্নবোধক তৈরি করা যায় এবং হুইচ কোশ্চেন দ্বারা প্রশ্নবোধক তৈরি করা যায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বা বাংলাটা হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধ সূচক বাক্য। আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে আদেশ, উপদেশ এবং অনুরোধ সূচক বাক্য, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ন্যারেশনে ভয়েস চেঞ্জে করতে এই জিনিসগুলো অবশ্যই জানা লাগবে। ইজ বা ওয়াজ, হ্যাঁ ওয়াজ হইতে পারে, রাইট, ইজ বা ওয়াজ, রাইট। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য। তাহলে
আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো প্রকাশ পাবে। যেমন আদেশ, উপদেশ, তাহলে যেমন স্টপ ইউর কার, স্টপ ইউর কার, এটা হইতে পারে স্টপ ইউর কার। এটা নিষেধ, আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ হইতে পারে। প্লিজ, প্লিজ ডু দ্য সাম, ডু দ্য সাম। ওকে, প্লিজ ডু দ্য সাম। তাহলে এরকম আদেশ, উপদেশ, অনুরোধ থাকলে সেগুলো আসলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, এরপর এভাবে তো হয়। আবার লেট দ্বারা, লেট দ্বারা, লেট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট, লেট দ্বারা শুরু, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি ফিনিশ, ফিনিশ দ্য সাম, লেট মি ফিনিশ দ্য সাম, লেট মি ডু ইট, বা লেট মি ডু ইট, বা লেট হিম গো টু স্কুল, লেট মি ডু ইট, আমাকে এটি করতে দাও, অথবা লেট হিম গো টু স্কুল। তাহলে লেট দ্বারা শুরু হয় কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার আমার এখানে অনেক নেটের প্রবলেম, তাই তুমি স্কিউটো চালাও, অথবা ভালো নেট কি আছে দেখো, গ্রামীণ বাদে অন্য কি আছে, গ্রামীণ যদি থাকে যেই নেটটা ভালো চলবে সেটা চালাবা, আর ওয়াইফাই থাকলে তো কথাই নেই। স্কিউটো মোটামুটি ভালো, আমি স্কিউটো ইউজ করি এখন, আগে রবি ইউজ করতাম। তাহলে দেখা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে এবং লেট দ্বারা শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর হচ্ছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা চিনলাম। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 4 নম্বর কি আছে? অপটেটিভ, অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি? ওকে, আবার ভোর ঝাপসা। কোথাও ক্লিয়ার, কোথাও ঝাপসা আছে। সৌদি আরব বসে তো ক্লিয়ারই হবে, ওই জায়গায় নেট তো ভালো। সানি কি ব্রডব্যান্ড লাও নাকি কি? সানি কি নেট ইউজ করো সৌদি আরব বসে? আচ্ছা যাই হোক, অপটেটিভ সেন্টেন্স বোর্ড ঝাপসা হয়, ক্লিয়ার হয়, আসলে একটু ঝামেলা হচ্ছে, মাঝে মাঝে ঝামেলা হয়। আচ্ছা, রিয়াজুল ইসলাম, কিছু দেখা যায় না? বলো কি এত সমস্যা নেটে? কিছুই দেখা যায় না? এত সমস্যা নেটে আজকে, তো সমস্যা কেন বুঝলাম না। দেখি চেক করে আসি।
মাঝে মধ্যে নেটের প্রবলেম হয়। মাঝে মধ্যে যে বোর্ড ক্লিয়ার হয়, মাঝে মধ্যে ক্লিক হয়, স্বাভাবিক। মাঝে মধ্যে ক্লিয়ার থাকে, মাঝে মধ্যে সমস্যা হয়। যাই হোক, ওকে। তাহলে অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি? ইচ্ছা। এটাকে বলা হয় যে প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য। ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা। ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা সূচক বাক্য। ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা সূচক বাক্য। আচ্ছা, যেমন ইফ আই আর এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। ইফ আই ওয়ার এ বার্ড, আকাঙ্ক্ষা বা ইচ্ছা। ইফ আই এই ধরনের বাক্য সাধারণত ওয়ার হয়। ইফ আই ওয়ার এ বার্ড সবসময় ওয়ার হয়। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। তারপর হচ্ছে উইশ ইউ এ, উইশ ইউ এ, তোমার সফলতা কামনা করছি। উইশ ইউ এ গ্রেট সাকসেস, ঠিক আছে, তোমার সফলতা কামনা করছি, এটা প্রার্থনা বোঝাচ্ছে। তারপর মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটাও একটা প্রার্থনা। এরকম এরকম যদি ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা সূচক বাক্য হয়, সেটা হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ওকে, এভাবে বানিয়ে বানিয়ে তোমরা বলবা। তোমরা বলবা এরকম, ইফ আই আর এ বিসিএস ক্যাডার, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারতাম, তাই না? তাই এটা ইচ্ছা, অনেকের আকাঙ্ক্ষা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। ওয়াইফাই ইউজ করি স্যার, ওকে, ওয়াইফাই ইউজ করে জন্য ক্লিয়ার আছে। সবাই তো পরিষ্কার দেখতেছে, কেউ আবার পরিষ্কার দেখতেছে না, কেউ ক্লিয়ার দেখতেছে না। তার মানে ওয়াইফাইতে সমস্যা অনেকেরই আছে, আমারও আছে, তোমাদেরও আছে। অনেকে ক্লিয়ার দেখতেছে কিন্তু, ঠিক আছে। তাহলে ইফ আই আর এ বিসিএস ক্যাডার, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারতাম। এখন এটাই হচ্ছে তরুণদের স্বপ্ন, ঠিক আছে। এটাই হচ্ছে এখন ম্যাক্সিমাম তরুণদের স্বপ্ন। আচ্ছা, তাহলে এই হচ্ছে অপটেটিভ ইচ্ছাসূচক বাক্য। ওকে, মে আওয়ার প্যারেন্ট লিভ লং, আমাদের প্যারেন্ট দীর্ঘজীবী হোক। এই ধরনের বাক্যগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স আলোচনা করব। এক্সক্লামেটরি সেন্টেন্স তো জানোই যে আনন্দ, বিষাদ, হর্ষ, বিষাদ, আনন্দ, বিস্ময়। হর্ষ মানে বিষাদ, আনন্দ, বিষাদ। হর্ষ মানে কি? আনন্দ, সুখ। বিষাদ, হর্ষ, বিষাদ। এরপর হচ্ছে বিস্ময়। তার মানে সরো অ্যান্ড জয়, সরো, জয় এবং উন্ডার, হর্ষ, বিষাদ, বিস্ময় প্রকাশ করবে। তাহলে 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 স্ট্রাকচার 1 প্রথমে দুইভাবে হইতে পারে। এটা স্ট্রাকচার 1, এটা হচ্ছে যে তোমার বিস্ময় প্রকাশে। যেমন হোয়াট এ নাইস ওয়াচ,
হোয়াট এ নাইস ওয়াচ, কত সুন্দর ঘড়ি। তারপর আমরা বলি হাউ প্রিটি, PR প্রিটি, ডাবল TI, প্রিটি। হাউ প্রিটি দ্য বার্ড ইজ, হাউ প্রিটি দ্য বার্ড ইজ, ডাবল TI, প্রিটি। হ্যাঁ, হাউ প্রিটি দ্য বার্ড ইজ, বার্ডটি কত সুন্দর। তাহলে এইভাবে এত প্রশ্নবোধক না, বিস্ময়সূচক বাক্য হবে। তাহলে বিস্ময়সূচক বাক্য দিতে হবে, প্রতীক দিতে হবে। এরকম যদি আমরা হোয়াট এ নাইস ওয়াচ, হোয়াট এ নাইস ওয়াজ ইট ইজ, ইট ইজ, হোয়াট এ নাইস ওয়াচ ইজ ইট, ইট ইজ না, এখানে বাক্যটা হবে হোয়াট এ নাইস ওয়াচ, ইট ইজ তো হয় না, ইজ the pretty, how pretty the bird is, it is a, is it, it, what a nice watch, it is a nice watch, তাহলে what a nice was, it is, হ্যাঁ it is হবে, what a nice was it is a nice bird, nice was, তাহলে what a nice was it is, ওকে। শামিম জয়েন করেছে, ওকে শামিম। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো হচ্ছে এরকম, হোয়াট এ নাইস, ইট ইজ এ নাইস ওয়াচ, তাহলে এটা হবে হোয়াট এ নাইস ওয়াচ ইট ইজ। দি বার্ড ইজ প্রিটি, তাহলে হাউ প্রিটি দ্য বার্ড ইজ, ওকে, এইভাবে হবে। এই হচ্ছে একটা বিস্ময় প্রকাশে। আর একটা স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার 2, এক্সক্লামেটরি ইন্টারজেকশন ইউজ করিয়া, ইন্টারজেকশন, ইন্টারজেকশন ইন্টারজেকশন ইউজ করে, যেমন ইন্টারজেকশন, GECT, যেমন হুররে, হুররে আই, হুররে, হুররে I pass in the BCS exam, BCS প্রিলি এক্সাম, আমি BCS প্রিলিতে পাশ করেছি। তাহলে হুররে আই পাস ইন দ্য BCS এক্সামিনেশন, আই পাস ইন দ্য BCS এক্সামিনেশন। তাহলে এরকম ইন্টারজেকশন ইউজ করে অ্যালাস, অ্যালাস মাই ওয়াচ বা মাই মোবাইল ইজ স্টলেন, মাই মোবাইল ইজ স্টলেন, এটা প্যাসিভ হয়ে যায়, এটা মাই হাই আই লস মাই, এটা প্যাসিভ হয়ে যায় না। আচ্ছা, অ্যালাস আই লস মাই মোবাইল, হারিয়ে ফেলেছি, আই লস্ট মাই মোবাইল। তাহলে এরকম হচ্ছে, এরকম ইন্টারজেকশন ইউজ করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। ঠিক আছে, তাহলে প্রাথমিক আলোচনা শেষ, সেন্টেন্সের যে প্রাথমিক যে আলোচনা সেটা শেষ হইল। আমাদের এখন গঠন অনুসারে সেন্টেন্স আলোচনা করব, গঠন অনুসারে সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা গঠন অনুসারে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তিনটা না? আমরা বাক্য পড়েছি, তো সেখানে আমরা পড়েছি এগুলা। তো এখান থেকে পরীক্ষা আসতে পারে কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার। সরল বাক্য সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তিনটা। ঠিক আছে, সরল, জটিল এবং যৌগিক। কম্পাউন্ড হলো যৌগিক।
আচ্ছা, তাহলে গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার। একটু কালি ভরে নিচ্ছি। তাহলে গঠন অনুসারে যে 3 প্রকার হয় সেই 3 প্রকার নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। তাহলে সরল বাক্য কি? যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফিনাইট ভার্ব থাকে। ফিনাইট ভার্ব কি? যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, ঠিক আছে। আর নন ফিনাইট হচ্ছে কি? মানে যে ভার্বটা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, অন্য একটা ভার্ব লাগে, একটা ভার্বের দিয়ে হয় না, আরেকটা ভার্ব লাগে। যেমন জিরান পার্টিসিপেল, এখানে 2টা ভার্ব থাকে, দেখবা যে ভার্বের পারা থাকলে সেটা জিরান হয়, 2টা ভার্ব থাকবে এরকম একটা বাক্যে, একটা ফিনাইট আর একটা নন ফিনাইট। আর এখানে শুধু সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব থাকে। যে ভার্বটা মানে অন্য ভার্ব লাগে না, ওই ভার্বটা দ্বারাই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, ফিনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে কি? যে সেন্টেন্সে একটি কি, যে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস, এভাবে লিখতে পারো, লিখি একটিমাত্র সাবজেক্ট প্লাস ফিনাইট ভার্ব, বা একটিমাত্র ফিনাইট ভার্ব, এরকম একটিমাত্র সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকে, প্লাস একটি ফিনাইট ভার্ব, ওকে। তাহলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন I teach the students, students, এখানে এটা হচ্ছে ফিনাইট ভার্ব, এটা সাবজেক্ট ফিনাইট ভার্ব, বাকি এক্সটেনশন, বাকিটা অবজেক্ট। তাহলে হ্যাঁ, মিথুন পাল জয়েন করেছে, ওকে, একটু লেট হয়ে গেল মনে হচ্ছে। আমরা বাক্যের প্রাথমিক আলোচনা করেছি, এখন আমরা বাক্যের গঠন অনুসারে যে 3 প্রকার বাক্য আছে সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং এখান থেকে প্রশ্ন করা হয় কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটিমাত্র সাবজেক্ট থাকবে এবং একটিমাত্র ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব মানে কি? যে ভার্ব অন্য ভার্ব লাগবে না, ওই ভার্ব দ্বারাই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে, এটা হচ্ছে ফিনাইট ভার্ব। তাহলে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফিনাইট ভার্ব থাকলে তাকে বলা হয় আবার সিম্পল সেন্টেন্স। যেমন হি ইজ টু ক্লেভার, সে এতই চালাক। ক্লেভার, হি ইজ টু ক্লেভার, CLEVR, ক্লেভার। হি ইজ টু ক্লেভার, সে এতই চালাক। কি? টু, হি ইজ টু ক্লেভার, টুর সাথে কি বসে? টু। হি ইজ টু ক্লেভার টু, হি ইজ টু ক্লেভার টু কি? টু স্টিল, ওকে। সে এতই, বাক্যটা হচ্ছে এরকম যে মানে সে চুরি করতে খুব এক্সপার্ট, এটা বোঝাচ্ছে আর কি। হি ইজ টু ক্লেভার টু স্টিল, সে চুরি করতে অনেক এক্সপার্ট, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। হি ইজ টু ক্লেভার টু স্টিল, আচ্ছা, বা হি ইজ টু এক্সপার্ট টু স্টিল, ক্লেভার না লিখে এক্সপার্টও লিখতে পারো, ওকে। আচ্ছা, এই ধরনের বাক্য হচ্ছে সরল বাক্য। টু আর টু যুক্ত বাক্য থাকলে সেগুলো সরল বাক্য হয়, কারণ এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং এখানে ভার্ব কোনটা বলো তো? এখানে ভার্ব হচ্ছে স্টিল, চুরি করা, ঠিক আছে। হি ইজ টু ক্লেভার টু স্টিল, আচ্ছা।
তাহলে এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করি। কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কি? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল সেন্টেন্স বা ক্লোজ বলা এটাকে। খণ্ডবাক্যর ইংলিশটা হচ্ছে ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে খণ্ডবাক্য। তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এর উপরে নির্ভর করে সাবঅর্ডিনেট ক্লোজ। মানে এটা হচ্ছে তোমার মেইন খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য, এবং এই প্রধান খণ্ডবাক্যের উপরে নির্ভর করে যে বাক্যটা সেগুলো অধীন খণ্ডবাক্য। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের শব্দটা অর্থটা এরকম যে সেন্টেন্সে একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, যে সেন্টেন্সে একটি প্রধান বা প্রিন্সিপাল বলতে পারো, যে সেন্টেন্সে একটি যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, মানে খণ্ডবাক্য। ক্লোজ মানে হচ্ছে খণ্ডবাক্য। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা ক্লাসটা ক্লোজের নিয়ে একটা বিশাল ক্লাস আছে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং তার উপর নির্ভর করে কি সাবঅর্ডিনেট ক্লোজ, অধীন খণ্ডবাক্য। ঠিক আছে? এবং এক বা একাধিক কি অধীন বাক্য থাকতে পারে। এই বাক্যটার, এই প্রিন্সিপাল ক্লোজটার অধীন আরো এক বা একাধিক ক্লোজ থাকতে পারে। এক বা একাধিক, একে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, অধীন খণ্ডবাক্য। সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক, একটা থাকতে পারে বা দুইটো থাকতে পারে, তিনটো থাকতে পারে, তাহলে প্রধান বাক্য থাকবে একটা এবং এর উপর নির্ভর করে আরো 2-3টা খণ্ডবাক্য থাকতে পারে। তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে সেটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু দুইটা বাক্য বা দুইটা বাক্য হইতে পারে, 3টা বাক্য হইতে পারে, 4টা বাক্য হইতে পারে। তাহলে প্রতিটা বাক্যের জন্য প্রতিটা সাবজেক্ট লাগবে, আলাদা ভার্ব লাগবে। ঠিক আছে? প্রতিটা সাবজেক্ট লাগবে, আলাদা ফিনাইট ভার্ব লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন though he is weak in mathematics, যদিও he is weak in, though he is weak in English, যদিও সে ইংলিশ উইক, কি he is যদিও সে ইংলিশে উইক, তবুও সে কি যদিও সে ইংলিশ উইক তবুও সে চাকরিটি পেল। এখানে ইজ না দিয়ে আমরা দিলাম হি গেট দ্য জব। যেহেতু ইজ, তাহলে গেটস দ্য জব, হি গেটস এ জব দিলাম, সে একটি জব পেল। হি গেটস এ জব। যদিও সে ইংলিশ উইক তবুও সে একটি জব পেল। ঠিক আছে? এটা মিনিংটা হচ্ছে এরকম, যদিও সে ইংলিশ উইক তারপরেও সে একটা জব পাইছে। তাহলে যদিও তবুও এরকম থাকবে, যদিও তবুও। তাহলে এখানে থাকবে কি অলদো। এরকম কিছু মার্কার আছে, আমরা একটু আলোচনা করবো পরে। যেমন সিন্স আই এম ইল, যদিও আমি অসুস্থ, আই ডু দ্য ক্লাস, তথাপি আমি ক্লাস করি। যদিও আমি অসুস্থ তারপর আমি ক্লাস করি। তাহলে এরকম যদিও তবুও থাকবে, মানে এখানে লিঙ্কিং ভার্ব থাকবে, লিঙ্কিং একটা ওয়ার্ড থাকবে, দো, অলদো, সিন্স, এই জাতীয় কিছু লিঙ্কিং ওয়ার্ড থাকবে। ঠিক আছে? তাহলে সেই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা একটু আলোচনা করি।
মানে কমপ্লেক্স সেন্টেন্সে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ হি একটা সাবজেক্ট, উইক একটা কি, উইক তো তোমার অ্যাডজেক্টিভ, এটা ভার্ব না। এখানে ভার্ব কোনটা বলো তো? এখানে ইজি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে একটি একটা সাবজেক্ট, একটি ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। এখানেও সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে গেটস, মানে ফিনাইট ভার্ব। এটা আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ফিনাইট ভার্ব হচ্ছে এম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ফিনাইট ভার্ব হচ্ছে ডু। ওকে, এখন আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্স গঠনে যে লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয় সেগুলো একটু আলোচনা করি। কমপ্লেক্স সেন্টেন্স মার্কার, এগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স চেনার মার্কার। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় আর কি। এই কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কিভাবে চেনবে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তার কিছু মার্কার আছে। সেই সেন্টেন্স মার্কারগুলো কি, যে যদি এরকম থাকে, বাক্যের প্রথমে যদি এরকম থাকে হোয়েন, হোয়েন, ইফ, অ্যাজ, দো, অলদো, এরপর হচ্ছে টিল, আনটিল, টিল, আনটিল, টিল, আনটিল, এরপর হচ্ছে সো দ্যাট, তারপর থাকতে পারে সিন্স, বিকজ, এরপর থাকতে পারে তোমার আফটার বিফোর, এরকম থাকতে পারে আফটার বিফোর। তাহলে মেইনলি এই সমস্ত লিঙ্কার্সগুলো কমপ্লেক্স সেন্টেন্সে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। হোয়েন, ইফ, অ্যাজ, দো, অলদো, টিল, আনটিল, সো দ্যাট, সিন্স, বিকজ, আফটার, বিফোর, এই ধরনের কি সেন্টেন্স মার্কারগুলো ব্যবহৃত হয়, মানে লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চেনার একটা সহজ উপায় আছে। এগুলো বাক্যে থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে দুইটা বাক্য থাকবে, এটা হলো অধীন প্রধান বাক্য, খণ্ড বাক্য, আর হচ্ছে অধীন খণ্ড বাক্য, মানে দুইটারই সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এটারও সাবজেক্ট হলো ভার্ব থাকবে, ঠিক আছে। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারি। তাহলে দেখা মাত্রই আমরা বলতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু লাস্ট ওয়ান কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় সেন্টেন্স থেকে প্রশ্ন খুবই কম করে, তবে গঠন এই যে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং এখান থেকে প্রশ্ন করে। এখান থেকে আমরা অনেক প্রশ্ন দেখেছি বিসিএস এ করা হয়, আবার প্রাইমারি তো করা হয়। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। যৌগিক বাক্য এবং ও আমরা পড়েছি বাংলায়, এবং ও, কিন্তু, অথবা, নতুবা দ্বারা যুক্ত থাকে। এবং ও, কিন্তু, অথবা, নতুবা। আচ্ছা, তাহলে কম্পাউন্ড যৌগিক বাক্য তাহলে কি, তোমার কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ, যে সেন্টেন্সে মানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বলা যাবে না, বা এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না। এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা একেবারে স্বাধীন প্রধান বাক্য, দুটোই স্বাধীন প্রধান বাক্য, দুটোই প্রিন্সিপাল ক্লোজ, বা তিনটা থাকতে পারে। যে তিনটা বাক্য থাকবে তিনটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, কোনো সাবঅর্ডিনেট ক্লোজ না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা। তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ কি দ্বারা যুক্ত থাকে, দুই বা ততোধিক, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ প্রধান বাক্য আর কি, প্রিন্সিপাল ক্লোজ খণ্ড বাক্য, প্রিন্সিপাল ক্লোজ
তাহলে দুই পদার্থিক প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান খণ্ডবাক্য। হ্যাঁ, আচ্ছা আমরা এরপর এক্সারসাইজ দেব। প্রাইভেট পড়তে গেলে যে টাকা লাগতো সেই টাকা দিয়ে এটা কিনবেন। ওকে, ঠিক আছে। একজন একটা কথা বলেছো শুনলাম, প্রাইভেট পড়তে গেলে যে টাকা লাগতো সেই টাকা দিয়ে ডাটা কিনবেন। কথা তো সত্যই। তোমার যাতায়াত ভাড়া আছে না, তুমি এটা কোচিংয়ে গেলে সেখানে যাতায়াত ভাড়া আছে তোমার, তাহলে সেটা তুমি মাসে চিন্তা করো, মাসে যদি তুমি 20 দিন যাও 10 দিন যাও তাহলে 50 টাকা করে হিসেব করো, 500 টাকা, তাহলে সেই টাকা তুমি ডাটা কিনতেছো। কথা তো সত্যই, তাই না? আচ্ছা, তাহলে দুই পদার্থিক প্রিন্সিপাল ক্লোজ কি দ্বারা যুক্ত থাকে? কিছু জিনিস আছে যে কোঅর্ডিনেট কনজাংশন, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ প্রধান খণ্ডবাক্য, সবগুলোই প্রধান খণ্ডবাক্য, এখানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না। তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেট কনজাংশনটা কি? এটা আমরা পার্টস অফ স্পিচে কোঅর্ডিনেট কনজাংশন পড়েছিলাম, যেগুলো কি কি। আচ্ছা, সেই কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি আমরা একটু দেখি। চেনার উপায়, এগুলো দিয়েই আমরা চিনতে পারবো। এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারাই আমরা আসলে এটাকে চিনতে পারবো। ঠিক আছে, সেই কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি আমরা একটু দেখি। যেমন অ্যান্ড, বাট, এবং, ও, বাট, কিন্তু, অর, অথবা, তারপর হচ্ছে অথবা, নতুবা, এখানে যুক্ত আছে সো দ্যাট, সো দেয়ারফর, ইয়েট। আচ্ছা, আইদার অর, নাইদার নর, আইদার অর, নাইদার নর, আইদার অর, নাইদার নর, আর একটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই কটা। এইগুলো দ্বারা, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, দুটা বাক্যকে যুক্ত করে। দুইটা বাক্য কি করে যুক্ত করে, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এটা দুইটা বাক্যকে যুক্ত করে। ঠিক আছে, তাহলে এইগুলো দ্বারাই আমরা চিনতে পারবো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কি কি দ্বারা? অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দ্বারাই আমরা চিনতে পারবো এটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন উদাহরণ হিসেবে ডু হার্ডলি ফর বিসিএস, বিসিএস জন্য আপ্রাণ চেষ্টা করো। ডু হার্ডলি, ডু হার্ড কঠিন পরিশ্রম করা হতে পারে। ডু হার্ড ফর বিসিএস, অর ইউ উইল ফেল, অর আনসাকসেস, যাই লেখো। ডু হার্ড ফর বিসিএস। এখন এখানে কথা হচ্ছে ডু হার্ড, হ্যাঁ ঠিক আছে, ডু হার্ডলি, এখানে হার্ডলি কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়, কঠিনভাবে। ডু হার্ডলি ফর বিসিএস এক্সাম, ওকে, অর ইউ উইল ফেল। তাহলে বিসিএস জন্য কঠিন পরিশ্রম করো অথবা তুমি ফেল করবা। এরকম অর দ্বারা যুক্ত আছে বাক্য, এটাও একটা স্বাধীন, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। সাবজেক্ট থাকবে, এখানে উজ্জ আছে যদিও, এখানেও কি, এখানেও তোমার সাবজেক্ট এবং ভাব থাকবে। তা দুইটা হচ্ছে স্বাধীন বাক্য, একটা আরেকটার সাথে কি অধীন না, দুইটি আলাদা স্বাধীন বাক্য। এবং এখানে থাকবে কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, দ্যাট, না দ্যাট তো না, অর, অ্যান্ড, হ্যাঁ, বাট। যেমন she is honest, সে হচ্ছে অনেস্ট, as well as his father, as well as his father, সে তার পিতার মতো সৎ। তাহলে এখানে as well as থাকার ফলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। as well as থাকার ফলে বুঝলা এটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এমনি বোঝা যাবে না।
কিন্তু বুঝতে হবে কি এইগুলো দ্বারা, ঠিক আছে? তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সেন্টেন্স আসলে মাস্ট নো, তোমাকে জানতেই হবে। সেন্টেন্স না জানলে তুমি ন্যারেশন, ভয়েস, ক্লোজ এগুলো করতে পারবে না। এই জন্য জানতে হবে, এবং এখান থেকেও বিসিএস এবং পরীক্ষা প্রশ্ন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্সের আলোচনা মোটামুটি শেষ করলাম। এখন তোমরা বাসায় বসে আবার রিভাইজ দিবা, তাহলে দেখবা আরও ক্লিয়ার হবে। এখন এখান থেকে এক্সারসাইজ দেওয়ার মতো প্রশ্ন করা নাই, তারপর আমি দেখছি তোমাদের এক্সারসাইজ দেওয়ার মতো কিছু উপাদান পাওয়া যায় কিনা বইতে, আমি খুঁজে দেখছি। সেন্টেন্স নিয়ে কোনো প্রশ্ন করা হয় নাই ওরকম। আচ্ছা, দেখি সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন পাই কিনা, আমি একটু ওয়েট করো। সেন্টেন্স দিয়ে প্রশ্ন পাই কিনা একটু দেখি, দেখি পরীক্ষা নেওয়া যায় কিনা তোমাদের। সেন্টেন্স 485 পৃষ্ঠা। চারশো পঁচাশি পৃষ্ঠা। আচ্ছা, সেন্টেন্স, ওকে। আচ্ছা, আমরা পেয়েছি। আমরা তাহলে আমরা সেন্টেন্স দিয়ে পরীক্ষা নেব। লাইভ এক্সাম, লাইভ এক্সাম 1 নম্বর, আচ্ছা আচ্ছা আমরা দেখি। ফাইট টিল ইউ ডাই, ফাইট টিল ইউ ডাই, FIGHT, ফাইট টিল ইউ ডাই, ফাইট টিল ইউ ডাই, ফাইট টিল ইউ ডাই, ওকে। ফাইট টিল ইউ ডাই, এটা কোন সেন্টেন্স? কোথায় গেল? আচ্ছা, এখানে দিলাম কমপ্লেক্স, কম্পাউন্ড আর সিম্পল, তিনটা দিলাম। আচ্ছা, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল কোনটা? আচ্ছা, আচ্ছা, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, ইফ ইউ রিড, ইফ ইউ রিড ইউ উইল লার্ন। বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে, আমরা দেখলাম বইতে দেখতেছি বিভিন্ন পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন করেছে। কমপ্লেক্স, কম্পাউন্ড অর সিম্পল কোনটা হবে বলো? নাম্বার 3, বিসিএস এ কোনো প্রশ্ন আসছে কিনা আমি একটু খুঁজে দেখি। সেন্টেন্স থেকে বিসিএস এ কোনো প্রশ্ন একটা আসছে, 27তম বিসিএস এ আসছে, আমরা একটু সেটা দেখি। হুইচ ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, 27তম বিসিএস আইছে, হুইচ ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আসছে, হুইচ ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। 27তম বিসিএস এটি আসছে, হুইচ ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। আই শ্যাল গো টু কলেজ, বলা আছে আই শ্যাল গো টু, এটা হচ্ছে ক নাম্বার, আই শ্যাল গো টু কলেজ, গো টু টু কলেজ। খ নম্বর দেওয়া আছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। গ নম্বর দেওয়া আছে হি সিঙ্গিং এ সং, হি সিংস এ সং, হি সিংস এ সং। তিনটা দিলাম, বেশি দেবো না, তিনটা দিলাম। আচ্ছা, এরপরে আসছে ছোট ছোট দেখছি। বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট, বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট, বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট, এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? কোন ধরনের
বাক্য। বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট, এখানে দেওয়া আছে অপটেটিভ, অপটেটিভ, অপটেটিভ দেওয়া আছে ইম্পারেটিভ, PERATIV ইম্পারেটিভ, আর দেওয়া আছে এক্সক্লামেটরি। সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে, নাইলে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ না করলে পড়ালেখা করে কোনো লাভ নেই কিন্তু। কারণ এটাই হচ্ছে ম্যাটরি, MATURI, কারণ পরীক্ষা হলে গিয়ে কিন্তু কিছুই পারবে না, এক্সারসাইজ না করলে কিচ্ছু পারবে না। অনেক আছে, অনেক পরীক্ষা আসছে, প্রচুর পরীক্ষা আসছে, হিউজ পরীক্ষা আসছে। কে বলে প্রশ্ন আসে না? প্রচুর প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট তো সেন্টেন্স। হ্যাঁ, অনেক পরীক্ষায় প্রশ্ন করেছে, অনেক পরীক্ষায় সেন্টেন্স থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন করেছে, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা দেখি, ইম্পর্টেন্টটা খুঁজে বের করতেছি, একটু ওয়েট করো। একটু ইম্পর্টেন্ট জিনিস খুঁজে বের করতেছি, একটু ওয়েট করো। চারটা, আরেকটা তো দিতে হবে। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, তো হয়েছে হি টায়ার্ড অল প্লান্স, হি টায়ার্ড অল প্লান্স। ভালো প্রশ্নই পাচ্ছি না খুঁজে, কোথায় কোথায় অনেক প্রশ্নই আছে কিন্তু পাচ্ছি না। অনেক প্রশ্ন আসছে কিন্তু আমি পাচ্ছি না ভালো প্রশ্ন। কি দিব সেটাই খুঁজে পাচ্ছি না। উইল ইউ গো দেয়ার, আচ্ছা একটা দিয়ে দেই। হোয়েন ডেশ টু ইউ টক টু আর, হোয়েন ডেশ, অনেক বড় বড়, কোথায় যাব, একটাও পাচ্ছি না ছোট। Wow. আচ্ছা দিয়ে দিলাম, খুঁজে পাচ্ছি না ছোট, অনেক বড় বড়। ডু অর ডাই, এটি কোন ধরনের বাক্য? ডু অর ডাই কোন ধরনের বাক্য, এটা দিলাম, ছোট ছোট ছিল। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ডু অর ডাই এটা কি হবে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, তাহলে তোমরা দাও, পরীক্ষা দাও। হ্যাঁ তোমরা পরীক্ষা দাও। প্রাইভেট পড়তে গেলে যে টাকা লাগতো সে টাকা, আচ্ছা হ্যাঁ তোমরা তাহলে একটু সবাই পরীক্ষাটা দাও। সোহানুর রহমান অ্যান্সার দিয়েছো, দাও সবাই দাও, সবাই অ্যান্সার দাও। হ্যাঁ সবাই অ্যান্সার দাও।
ওকে, আশা করি তোমাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি। শাহিন, জাকিয়া, দীপা, মাহি, ওকে, অনেকে অ্যান্সার করেছো। সোহানুর 1 2, আহসান হাবিব, সুইটি 3 4 5 6 জন, 7 জন অ্যান্সার করেছো। হ্যাঁ, মিথুন পাল কি নাই? হ্যাঁ, 7 জন করেছো মাত্র অ্যান্সার। আর কেউ নাই ক্লাসে? অনলি 7 জন। 7 জন ক্লাস করেছো মাত্র। আর ওকে, তাহলে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি, রাত হয়ে গেছে। তাহলে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ফাইট টিল ইউ ডাই, ফাইট টিল ইউ ডাই। তাহলে এখানে কি হবে? আমরা বলেছি যে টিল থাকলে হবে কমপ্লেক্স, টিল আনটিল থাকলে কমপ্লেক্স। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, ইফ থাকলে কি হয়? কমপ্লেক্স, ইফ থাকলে কমপ্লেক্স। তাহলে ইফ ইউ রিড ইউ উইল লার্ন, হুইচ ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, স্ট্যান্ড আপ, এটা জানোই। বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট, অ্যান্ড থাকলে হবে কি? কোথায়? বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট। এখানে কি ভুল লিখলাম? অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। আচ্ছা, ইম্পারেটিভ হয়। আচ্ছা, এটা অপশনগুলো ঠিক আছে কিনা এটা দেখতে হবে। 425 পৃষ্ঠা, অপশন ভুল লিখেছি, 425। আচ্ছা, দেখলাম 425, সেন্টেন্স 485 পৃষ্ঠা। ওকে, তাহলে এখানে দিয়েছি বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট, বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট। হ্যাঁ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে তোমার সাবজেক্ট উজ্জ আছে, বি জাস্ট অ্যান্ড ফিয়ার নট। তাহলে এখানে যেহেতু অ্যান্ড আছে বাট কম্পাউন্ড সেন্টেন্স নাই, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকতো তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হইতো। ঠিক আছে? আচ্ছা, ডু অর ডাই, এটা হচ্ছে অর থাকলে কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে দেখো কার কটা হয়েছে, দেখো। ঠিক, ওকে, তাহলে দেখো কার কটা হয়েছে। আর আমি হচ্ছে ঢাকা যাচ্ছি কালকে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে আমাদের 3টা পরীক্ষা আছে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে আমাদের 3টা পরীক্ষা আছে, শুক্র, শনি এবং মঙ্গলবার, 3 দিনে 3টা পরীক্ষা হবে। তো আমি ঢাকা যাচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হবে আমার বুধবার রাতে, ঠিক আছে, এবং বুধবার বিকালে। আগামী সপ্তাহে বুধবার থেকে রেগুলার ক্লাস করতে পারবো, এর আগে ক্লাস করতে পারবো না, কারণ ঢাকা যাচ্ছি, পরীক্ষা আছে 3টা, পিএসসিতে 3টা পরীক্ষা আছে আমাদের। তো পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে হবে, এই জন্য আমি ঢাকা আসতেছি। এই জন্য সম্ভবত তোমাদের কি বলে ক্লাস 2টা মিস যাবে। আমরা আগামী সপ্তাহে বুধবার ক্লাস করব, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল বুধবার ক্লাস করবো, এবং আমাদের কোর্সগুলো আমরা বুধবারের পর থেকে কন্টিনিউ চালাবো, বুধবার থেকে চালাবো, ঠিক আছে। আর তোমরা মানসিকতার ব্যাচে অনেকেই ভর্তি হও নে, যার সুযোগ আছে ভর্তি হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের ক্লাস মাত্র একটা গেছে, আমরা আবার আগামী সপ্তাহে ক্লাস করব। সো এখনও সুযোগ আছে, যারা ভর্তি হবে তারা মানসিকতার ক্লাসে ভর্তি হতে পারবা, ঠিক আছে।
এক্সাম হবে না? হ্যাঁ এক্সাম হবে। কিসের এক্সাম? হ্যাঁ কালকে রাতে শুক্রবার রাতে আমাদের এক্সাম আছে ম্যাথের অনুপাত সমানুপাত। ঢাকা কোথায়? ঢাকা আমি পুরান ঢাকা যাব। ঢাকা সূত্রাপুর যাব, সেখান থেকে নীলক্ষেত যাব। রাতে কালকে শুক্রবার রাতে এক্সাম আছে ম্যাথের। এর আগে কোনো এক্সাম নাই। অনুপাত সমানুপাতের এক্সাম আছে। ওকে। ওকে কার কটা হয়েছে বলো? 5টা হয়েছে জাকিয়া, সোনু 4টা, মাহি 4টা, সুইটি 4টা, 5টা হয়েছে সুইট সুইট বিশ্বাস, আর আমার 5টা, রেজাউল শাহিন 5টা, সঞ্জয় 5টা। বাহ, সবারই 5টা, মাত্র একজনের 4টা হয়েছে। প্রায় সবারই 5টা হয়েছে, একজনের 4টা হয়েছে। ওকে খুবই ভালো, স্কোর খুবই ভালো। মাহির 4টা হয়েছে, বাকি সবারই 5টা 5টা, ভালোই। ওকে 19 তারিখ ঢাকা যাবা? ও আচ্ছা, 19 তারিখ আমি থাকবো না, আমি 17 তারিখই বরিশাল ব্যাক করব। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে আজকে সবাই ভালো করেছো। আমরা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস ডিগ্রির উপরে করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে বাই।